আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধ অপরাধীদের শাসন মেনে নিবে? না। আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে? তার মানে একটা সংঘাত হবে। তো সংঘাত যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। ভারত কি বাংলাদেশে 30, 40, 50 মিলিয়ন ডলার ইনভেস্ট করার মতো তার স্বার্থ আছে না? সেই স্বার্থ সে ব্যবহার করতে পারবে না। ভারত কি এখনো এত শক্তিশালী বাংলাদেশে? কে? ভারত ভারতের কি এখনো এত প্রাধান্য? ভারত ছাড়া আর কে শক্তিশালী বাংলাদেশে বলেন? ভারত ছাড়া বাংলাদেশ শক্তিশালী কি? একমাত্র ভারত তো সবার অভিভাবক, সবাই সর্দার তো এখানে ভারতেই। ভারতকে তো আমরা পাত্তাই দিচ্ছি না, ভারতকে তো আমাদের সরকার পাত্তা দিচ্ছে না। আমাদের সেভেন সিস্টার নিয়ে পাত্তা তো পাকিস্তানও দেয় না। তো কি হয়েছে? পাত্তা না দিয়ে কি হয়েছে? পাত্তা তো 71 সনে পাকিস্তানও দেয় নাই। তো কি হয়েছে? 11 মাস তো ভারত অপেক্ষা করছে। আমার তো মনে হয় না আর 2-3 মাস অপেক্ষা, 3 মাস অপেক্ষা করবে। আমার তো মনে হয় না ডিসেম্বরে আবার আরেকটা জয় চলে আসে কিনা বাংলাদেশে। কারণ ভারত তো বাংলাদেশের রাজনীতি ফ্যাক্টর। আচ্ছা, বর্তমান সরকারের যে অনেকে বলছে যে প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন, উনি যদি এসে বলতেন যে আমি এত কিছু চাই না, আমি শান্তি পুরস্কার পেয়েছেন, আমরা সবাই জানি, দেশটাকে সাজাতে চাই, আপনারা সবাই একযোগে কাজ করেন, অন্যায় অত্যাচার যারা করবেন তাদেরকে পাকড়াও করা হবে। এখন শেখ হাসিনার আমলের কথা আপনি বলছেন, বর্তমানে কি ভালো সময় যাচ্ছে? মানুষ কি শান্তিতে আছে? এখন বাংলাদেশ শান্তিতে আছে কিনা, এই যে আমার এক ভাই বলছেন বিএনপি কামড়াকামড়ি করতেছে, তো কামড়া এবং কামড়ি কার সঙ্গে করতেছে কামড়া কামড়ি? তাহলে আপনারা কি করতেছেন? আপনারা কেন বিএনপি কে ক্ষমতা দিতে রাজি হচ্ছেন না? আপনাদের সমস্যাটা কোথায়? নাহলে আপনারা ক্ষমতা নেন এবং ডক্টর ইউনূস সাহেব শান্তিতে রুমেল পেয়েছেন, শান্তি উনি আনতে পারেন নাই, তাহলে এর ক্ষতিটা কার হচ্ছে? ডক্টর ইউনূস সাহেবকে যারা আনছে তাদের তো ক্ষতি হচ্ছে। ডক্টর যাদেরকে পাঠায় দেয়া পলায় খালি করে আসছে তার তো ক্ষতি হচ্ছে না। শেখ হাসিনা যদি ব্যর্থ হয়, সরি ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, তাহলে লাভ কার? লাভ কে করবে? ভাই দেখেন, একটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি আমাকে ডাকছেন, আমি জানি না কি কারণে কি বলতে চাচ্ছেন, বাট বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন। আজকে এখানে আমরা 3টা পক্ষ ছিলাম। একটা ছিলাম বিএনপি, একটা ছিলাম আওয়ামী লীগ, আর একটা ছিল ইসলামিক রাজনৈতিক দলগুলো। সেখানে আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মাঠে নাই। এখন আমরা দুই দল ঐক্যে ছিলাম, তা আমাদের অনৈক্যটা ভাঙবে কে? আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাবে কে? আমি কেন বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করব? আমি কেন জামাতকে গালাগালি করব? আমি কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যাব? তারা তো আমার বন্ধু, গত 15 বছর 20 বছর ধরে আমরা একসঙ্গে চলছি। আমি কেন যাব? বা জামাতি বা আমার বিরুদ্ধে কেন যাবে? আমরা তো একসঙ্গে ভাগাভাগি করে রাষ্ট্র চালাতে পারি। আমরা ডক্টর ইউনূসকে বলতে পারি, আমরা তো নির্বাচন করে আমরা জামাতকে ক্ষমতা দিতে পারি, আমরা আলোচনা টেবিলে বসতে পারি, কিন্তু দুই পক্ষ তো রাজি হবে না আওয়ামী লীগকে ক্ষমতা দিতে। কাজে এখানে আওয়ামী লীগের যে স্টেক, আওয়ামী লীগের যে ইন্টারেস্ট, আওয়ামী লীগের ইন্টারেস্ট দেখার জন্য ভারত রয়ে গেছে। ভারত যখন আওয়ামী লীগের নেতাদেরকে স্থান দিয়েছে, তো আজ হোক কাল হোক তাকে তো আবার বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাবে। এখন বিলের বেশি পাঠাবে। আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ, আপনার কাছে মনে হচ্ছে ভারত থেকে আবার ফেরত পাঠাবে? শেখ হাসিনার বিরুদ্ধে তো বিচার হচ্ছে শেখ হাসিনার নাকি বিচার হবে, এবং শেখ হাসিনার বিচার হবে। গত জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা গুলির জন্য নির্দেশ দিয়েছিলেন, নির্দেশটা কোথায়? এবং রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে, প্রধান ব্যক্তি হিসেবে কি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ছিল না? না ভাইয়া শুনেন, এটা তো রাজনীতিতে চিরাচরিত হয়ে আসছে। হুমায়ুন পরাজিত হইয়া, শেরশাহের কাছে পরাজিত হইয়া দিল্লি থেকে পলায় চলে গেছে। 2 বছর পরে আবার আসছে না দিল্লিতে ক্ষমতায়, ফেরত আসে না 2 বছর পরে আবার দিল্লিতে ক্ষমতা নাই। আপনি আশাবাদী আওয়ামী লীগ আবার আসছে? আরে না আসলে তো ভারত তাকে স্থান দিল কেন?
আসবি বলে তো ভারত তাকে স্থান দিয়েছে। আপনি এক জায়গায় বলেছেন ভারত শেখ হাসিনা তো, আপনি এক জায়গায় বলেছেন শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, শেখ হাসিনা তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে বলেই তো সে স্থান দিয়েছে। আপনি যদি আমি খুবই ভালো। আরেকটু আগায় যাই, আমি তো জি আরেকটু আগায় যাই, হযরত জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ, মক্কা থেকে বিতাড়িত করা হয় নাই? উমর, খালিদ বিন ওলীদ ওরা কি নাঙ্গা তলোয়ার নিয়ে ওনাকে পাঠায় নাই? উনি জীবনের ভয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন। উনি কি মদিনায় গিয়ে কি সেটেল হয়েছেন? উনি তো মদিনার থেকে একবার, দুইবার, তিনবার যুদ্ধ করে পরে জয়ী হয়ে আসছেন। মক্কাবাসী তো ওনাকে ডেকে নিয়ে আসেন নাই, মক্কাবাসী তো আদর করে নিয়ে আসেন নাই। তো মক্কাতে তো বিজয়ের বেশে যুদ্ধ করে উনি আসছেন। আপনার ইরানের খামেনি, তাকে দেশ ছাড়তে হয় নাই, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় নাই, তাকে তো তুরস্ক সরকারও রাখে নাই, সৌদি সরকারও রাখে নাই, তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ফ্রান্স থেকে বীরের বেশে আবার ফেরত আসে নাই? বলেন। তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো খুশি হবে আপনার বক্তব্য শুনে। কি হবে আজকে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এই অশান্তি, এই প্রচার প্রচারণা, এতে ক্ষতিগ্রস্ত তারেক রহমান গালাগালি করা হচ্ছে, জামাত বিএনপি পরস্পর কাদা ছোড়াছড়ি হচ্ছে, এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক, আমরা ভুল করে হোক, যেভাবে হোক, আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করছি। আপনাদের জন্য অনেক ভালো হচ্ছে। গুড আওয়ামী লীগের নেতা, আমি একটু বলে দিই, আমি খুশির খবরটা বলিনি, আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন বা তৃণমূলের যারা, আখতারুজ্জামান সাহেব যে চমৎকার করে বলেছেন, আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসছে, সুদিন আসবে, নেতা কর্মীরা খুব খুশি হবে, এবং আপনার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে, ভালো লাগছে। না, আপনি সুদিন তো আসবেই। আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধ অপরাধীদের শাসন মেনে নিবে? আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে? তার মানে একটা সংঘাত হবে। সংঘাত যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। সংঘাত হলে বিএনপিরও ক্ষতি হবে, মেজর আক্তার এই কি বলে জামাতেরও ক্ষতি হবে। এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান তো হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার। কাজে আপনাদের সুদিন কালিয়া বাজা, আওয়ামী লীগ কালিয়া বাজা, আওয়ামী লীগ আছে গরু জবাই করে খাওয়া। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। কত কিরকম পরিকল্পিত ভাবে বলা হচ্ছে, কাওয়ার সঙ্গে তারেক রহমানকে মিলানো হচ্ছে। আচ্ছা, এটা কি জামাতের মাথার থেকে আসছে? এটা জামাতের বুদ্ধি না, এটা জামাতের বুদ্ধি না। জামাত কখনোই তারেক রহমানকে কাওয়ার সঙ্গে মিলাবে না। জামাতের সাথে কি এত আন্ডারস্ট্যান্ডিং আছে? জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ, অনেক গভীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে দেশবাসী যেটা মনে করছে না, কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু পুলিশ অতর্ক, কিছু করতে পারতেছে না, তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে। এরা কোন রাজনৈতিক দলের না, ছাত্র শিবিরের না, এরা ভাড়াটিয়া। এদিকে যদি আজকে দেখেন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে এদিকে ধরতে যায়, দেখতে পারবে? এত কিছু আছে বলে, ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে এদিকে ধরতে যায়, ওরা টিকতে পারবে? কিন্তু এখানে ডালমে কুছ কালা হয়, এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে। আচ্ছা, এখানে ধরেন এনসিপি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ঢাকা শহর ছেড়ে দিছে, তারা আগামী 5ই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয়, এবং যদি উত্তাল কিছু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার। এবং তিনি ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই। উনি যে একজনকে ওই বানাইছেন, নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আমি একটা ইন্টারভিউ শুনেছি, আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন। উনি 11 বার জিজ্ঞাসা করছেন ভারত সম্বন্ধে, প্রশ্ন করেছেন, উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই। উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম। কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, মিটফোর্ডের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে যারা ব্যবহার করতে চাচ্ছে, আপনি মসজিদের ইমাম সাহেবকে
মারতে যাওয়া যে ছেলেটা হয়েছে, এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে কন্ডেম করবে, কিন্তু করে নাই। যেখানে রক কেটে যুব দলের ছেলেকে মারা হয়েছে, আমি সেখানে আশা করেছিলাম যে সেখানে এই রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেবে, কিন্তু নেয় নাই। আজকে দেখেন গোলাম মোল্লা রনিকে মারার জন্য একটা বিশাল দা নিয়ে ফেসবুকে ছবি উঠায়া বলা হচ্ছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আছে? আপনাকে নিয়ে তলোয়ার নিয়ে ছুরি নিয়ে কেউ দাঁড়িয়েছে না? আমার তো ছুরি তো কত 30 বছর ধরে দাঁড়ায় আছে, দাঁড়াইতে পারে, বুঝছেন না, দাঁড়াতে পারে। তবে আমি তো রনি না, আমি ছুরি ঘা খাবো না। যতক্ষণ জান থাকে ততক্ষণ ছুরি দিয়া ওই ছুরি ছিনায় নিয়ে আঘাত করার চেষ্টা করব। আমি যুদ্ধ করে মরব, আমি এক পেশে গুলিতে মরবো না। আমার পিস্তলে যে কটা গুলি আছে সেই গুলিটা ব্যবহার করে আমি মরবো যদি আমাকে আক্রমণ করতে আসে। আমি রনি না। কিন্তু আজকে দুর্ভাগ্য, রনিকে বলা হলে আপনারা কেউ কন্ডেম করেন নাই। সমস্ত আওয়ামী লীগের কোনো চ্যানেল থেকে প্রতিবাদ করেন নাই আপনারা। অথচ আপনারা বলতেছেন যে মিটফুটের এই ঘটনাটা বিশ্বব্যাপী আন্দোলন তুলে ফেলেছে। গোলাম মোল্লা রনির মতো একজনকে একটা রামদা নিয়ে কথা বলবে আর আপনার সুশীল সমাজ, আপনারা এই বিশ্ববাসী আপনাদের নজরে পড়ে না। ঘৃণিত, দুর্ভাগ্যজনক। আপনাদের প্রতি দেখতে লাগে। আপনাদের মাঝে মাঝে মনে হয় আপনাদের বিবেক কোথাও বাধা আছে অথবা বিবেক নাই। আমার একটা সুযোগ দেন, আমার একটা সুযোগ দেন। এবং আপনারা অত্যন্ত কি বলে পরহিংসা, মানে প্রতিহিংসা পরায়ণ। আপনি বলেন আপনি আওয়ামী লীগের তো কেউ নাই এখন। রনিকে যারা ছুরি দেখায় ফেসবুকে বললো, আপনারা যারা, আপনি তো মনে হয় আপনিও সেই পক্ষে, ওই ছেলেটার পক্ষে যে এই ছেলেটা রামদা দেখিয়েছে, কারণ আপনি তো নেই। কিন্তু আমাদের এগুলো ঘৃণা করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মী এখন আর কেউ নেই, কেউ কারণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের তো বীর পলাতক হইয়া এখন সারা পৃথিবীতে পালাই আছে। আমেরিকাতে ভরে গেছে আওয়ামী লীগের নেতারা, বুঝছেন না? এখন আপনার কথা শুনে তো খুব আশান্বিত হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ফিরে আসবে। মালয়েশিয়া যেতে পারতেছে না, কারণ মালয়েশিয়ার গেলে এখন ওই বিএনপি জামাতের লোকেরা ওখানে আছে, ভালো করে ধুলাই দিবে। সৌদি আরবে যেতে পারতেছে না, দুবাই যেতে পারতেছে না, কিছু ইন্ডিয়াতে আছে আর কিছু আপনাদের মার্কিন মুলুকে আছে।